ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো কোনো দলে বক্তব্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে, মন্তব্য তারেক রহমানের। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে বিদায় নেবেন উপদেষ্টারা, বলেন আসিফ নজরুল। অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনে দৃঢ় প্রতিজ্ঞ সরকার। আন্তর্জাতিক মানের নির্বাচন নিশ্চিতে 4 মিলিয়ন ইউরো সহায়তার আশ্বাস ইউর। আগামী মাসে বাংলাদেশে আসবে বিশেষজ্ঞ দল। ডাকসু নির্বাচনে ছাত্রদল ছাড়া সব প্যানেল ঘোষণা, একদিন সময় বাড়ালো ডাকসুতে। নির্বাচনে রোডম্যাপ চান জগন্নাথের শিক্ষার্থীরা। এবং আবারও আলোচনায় বিপিএল এ ফিক্সিং, ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজি সম্পৃক্ততার অভিযোগ, প্রতিবেদনের অপেক্ষায় বিসিবি সভাপতি। আমন্ত্রণ সংবাদ রাতে, শুনছিলেন শিরোনাম, সাথে আছি বিপাশা চক্রবর্তী। অন্তর্বর্তী সরকার ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে কোনো রাজনৈতিক দলের বক্তব্য জনমনে বিভ্রান্তি তৈরি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্ধারিত সময়েই নির্বাচন হবে বলে প্রত্যাশা জানান তিনি। তিনি বলেন, গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ পাবে। আরও জানাচ্ছেন সাইফুল রিপন। মেজর জেনারেল জিয়াউর রহমান ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। ষোলো বছরের গণতান্ত্রিক আন্দোলনে নির্বিচারে গুম খুনে অভিযুক্ত পতিত স্বৈরাচারের বিচার দাবি করে স্বজনহারা মানুষ। কোন সন্তানের বাবার রক্ত এভাবে দেওয়ালে ঝরেছিল আমি সেটা জানতে চাই। আমি শুধু এটাই বলতে চাই, আমার মতো আরো কোনো ছোট্ট শিশু যেন বাবাহীন হয়ে বড় না হয়। আমি চাই সকল হত্যার বিচার এই বাংলার জমিনে হোক। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যে বিরোধে জড়ানো গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের প্রতি অবমাননা। গণতান্ত্রিকামী রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি দূরত্ব তৈরি হয়, রাষ্ট্র এবং রাজনীতিতে পতিত পরাজিত পলাতক ফ্যাসিস্ট চক্রের পুনর্বাসনের পথ সহজ হয়ে উঠবে, তাদের সুযোগ তৈরি হবে। প্রিয় গণতান্ত্রিক, আমি জনগণের প্রতি সজাগ এবং সতর্ক থাকার বিনীত আহ্বান জানাই। অন্তর্বর্তী সরকার ঘোষিত সময়ে নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মন্তব্যে শঙ্কাও জানান তারেক রহমান। রাজনৈতিকভাবে যদি জনগণকে শক্তিশালী করা না যায়, তাহলে রাষ্ট্র এবং সরকার শক্তিশালী হয়ে উঠতে পারে না। গণতান্ত্রিক ব্যবস্থাপনায় রাষ্ট্র এবং রাজনীতিতে জনগণকে শক্তিশালী করা কিংবা প্রতিটি নাগরিকের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে সে নির্বাচনই হচ্ছে অন্যতম প্রধান মাধ্যম। বলেন, রাষ্ট্র রাজনীতিতে ফ্যাসিবাদ ঠেকাতে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার বিকল্প নেই। জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পথে যদি বাধা সৃষ্টি হয়, তাহলে অবশ্যই গণতন্ত্রের উত্তরণের পথ সংকটে পড়বে। আমাদের মনে রাখা দরকার, রাষ্ট্র এবং রাজনীতিতে জনগণ নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্যই ফ্যাসিবাদ বা স্বৈরাচারের অবসান ঘটিয়েছে। জনগণের জীবনমান উন্নয়নই বিএনপির আগামী দিনের রাজনীতি উল্লেখ করে নেতাকর্মীদের তাদের পাশে থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জনশক্তি জনবল বিএনপির মনোবল। জনগণের ভালোবাসায় থাকুন, জনগণকে ভালোবাসায় রাখুন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয় বিএনপি, এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। থাইল্যান্ডে 7 দিনের চিকিৎসা শেষে মঙ্গলবার সন্ধ্যায় দেশে ফিরে এই মন্তব্য করেন তিনি বলেন, রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তির জন্য জাতীয় নির্বাচনে কোনো বিকল্প নেই। এ সময় দেশের মানুষ নির্বাচন চায় জানিয়ে তিনি আরও বলেন, সংকট নিরসনের একমাত্র পথ দ্রুত নির্বাচন, আর সবার অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন হোক, এমন প্রত্যাশাও জানান তিনি। বাংলাদেশের মানুষ এখন নির্বাচন চায় এবং নির্বাচনই এখন একমাত্র উপায় যে বাংলাদেশকে যে
সংকট আছে রাজনৈতিক এবং অর্থনৈতিক, সেই সংকট থেকে উদ্ধার করার একমাত্র পথ হচ্ছে নির্বাচন। পিআর পদ্ধতিতে জনগণের যে অধিকার সেটা পুরোপুরিভাবে আপনার প্রয়োগ করা হবে না, এবং সে বুঝবেও না যে সে কাকে আপনার ভোট দিচ্ছে না দিচ্ছে। এটা তো মানুষের ইউজ না, এটা গ্রহণযোগ্য না। আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, এরপর অন্তর্বর্তী সরকার বিদায় নেবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো ভিন্ন ভিন্ন বক্তব্য রাজনৈতিক প্রক্রিয়ার অংশ বলেই মনে করেন আইন উপদেষ্টা। আরো জানাচ্ছেন তৌফিক মাহমুদ মুন্না। দেশকে স্বৈরাচার মুক্ত করতে সম্প্রতি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচন কমিশনকে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করব। দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি প্রধান উপদেষ্টার ঘোষণাকে স্বাগত জানালেও আপত্তি জানিয়েছে সদ্য গঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আর জামাত ইসলাম বলছে পিআর পদ্ধতি নির্বাচন, ফ্যাসিস্টের বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন মেনে নেবে না তারা। এ নিয়ে সচিবালয়ে গণমাধ্যমের মুখোমুখি হন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বলেন, নির্বাচন আয়োজনের দায়িত্ব সরকারের, কোনো রাজনৈতিক দলের নয়। ফেব্রুয়ারিতে নির্বাচন করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানান তিনি। নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব হচ্ছে সরকারের, নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব দলের না। নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। সকল কিছুই আমাদের যত স্টেপস আছে সকল কিছু আমরা মাথার মধ্যে এটাই রাখছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন, আমরা ফেব্রুয়ারিতে চলে যাব। নির্বাচন নিয়ে বিভিন্ন দলের মতপার্থক্যকে রাজনৈতিক কৌশল হিসেবে মনে করছেন আইন উপদেষ্টা। ট্র্যাডিশনালি যে সমস্ত রাজনৈতিক কথাবার্তা হতো এখনো ঠিক ওই রকমভাবেই কথাবার্তা হচ্ছে, কথাবার্তা খুব বেশি গুণগত পরিবর্তন হয় নাই। ফলে নির্বাচনের সময় নিয়ে কে কি বললো না বললো এটা আপনার রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখবেন। দুদক এবং নির্বাচন ব্যবস্থা সংস্কারের যেসব সুপারিশ এসেছে তা 2 মাসের মধ্যেই আইনে রূপ দিয়ে কথা বললেন ডক্টর আসিফ নজরুল। রাজনৈতিক দলের গুণগত মান যখন পরিবর্তন। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষক মাহরিন চৌধুরী, মাসুকা বেগম এবং মাহফুজা খানম মানবতা এবং সাহসিকতার অনন্য দৃষ্টান্ত হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার বিকেলে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় মাইলস্টোনের নিহত 3 শিক্ষক পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এই মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা আরও বলেন, যারা অন্যের জীবন বাঁচাতে আগুনে ঝাঁপ দেয় এমন নাগরিক দেশে আছে বলে গর্ববোধ হয়। এ সময় তিনি 3 শিক্ষক পরিবারের কাছে তাদের স্মৃতি কথাও শোনেন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে আন্তর্জাতিক মানের করতে ইসিকে 4 মিলিয়ন ইউরো সহায়তার প্যাকেজ দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। মঙ্গলবার সকালে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে এই ঘোষণা দেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। এর আগে প্রায় 1.5 ঘন্টা বৈঠক করেন তারা। মিলার আরও জানান, আগামী মাসে বাংলাদেশে একটি বিশেষজ্ঞ দল আসবে যারা সম্ভাব্যতা যাচাই করবে নির্বাচনে ইইউ পর্যবেক্ষক পাঠাবে কিনা। এ সময় গণতন্ত্রে উত্তরণে বাংলাদেশকে ইইউ সমর্থন জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচন গ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক মানদণ্ডে হবে। Good afternoon. It's an impromptu. Specifically, I came today to announce to the Bangladesh Election Commission that the European Union will provide a support package in excess of 4 million euros to help Bangladesh run elections in line with international standards. ডাকসু নির্বাচনে ছাত্র দলের জন্য মনোনয়নপত্র সংগ্রহের সময় বাড়ানো হয়েছে বলে অভিযোগ করেছে কয়েকটি সংগঠনের নেতারা। তবে চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর জসিমউদ্দিন বলেছেন, সবার জন্যই এই সুযোগ দেয়া হয়েছে। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কোনো আশঙ্কা নেই বলে জানান তিনি। সমাপনী দিন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 658টি শিক্ষার্থী। আর সব জোট প্যানেল ঘোষণা করলেও এখনও ঘোষণা হয়নি ছাত্র দলের প্যানেল। বিস্তারিত আরও জানাচ্ছেন আলিমুজ্জামান সাফওয়ান। দিন যত গড়াচ্ছে ততই উত্তাপ ছড়াচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। মনোনয়নপত্র সংগ্রহ ও জমার তারিখ একদিন করে বাড়ানোর ঘোষণা আসে সোমবার। মঙ্গলবার সকাল থেকেই তাই ডাকসু নির্বাচনী কার্যালয়ে শিক্ষার্থীদের ভিড়।
সত্যিকার অর্থে আমরা ছাত্ররা নিজেদের কণ্ঠগুলো আমরা ছেড়ে আমাদের দাবিগুলো আমরা তুলে ধরতে পারছি। এই জন্য হচ্ছে বিশ্ববিদ্যালয়ের জন্য যেন কোনো কাজ করতে পারি, এই জন্যই আসলে এই নির্বাচনটা করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বড় অংশ হচ্ছে সাধারণ শিক্ষার্থী, যারা কোনোভাবেই কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয়, এবং তারা এমন কাউকেও চায় না যে আসুক যারা নিজেদের দলের এজেন্ডাকে বাস্তবায়ন করুক। মনোনয়নপত্র জমা দিয়ে ঢাবি শিবির সভাপতি SM ফরহাদ ঘোষণা দেন তাদের প্যানেলের নাম ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। একদিন সময় বাড়ানোকে পক্ষপাতপুষ্ট আচরণ হিসেবে দেখছেন শিবির নেতা সাদিক কায়েম। আমরা সমন্বিত একটি জোট গঠন করেছি, যেটির নাম দিয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে একটা দলের প্রতি অনেক বেশি বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা দরদ কাজ করছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। আজকে যে একদিন বৃদ্ধি করা হয়েছে, এখানে আমরা যারা স্টেক হোল্ডার আছে আমাদের সাথে আলাপ করা হয়নি। প্যানেল চূড়ান্ত না হলেও সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশেই ছাত্রদল নেতাকর্মীরা মনোনয়নপত্র নিচ্ছেন বলে জানান দলটির নেতারা। দেশনায়ক জনাব তারেক রহমান আমাদের সাংগঠনিক অভিভাবক, তিনি আমাদেরকে ফর্ম উত্তোলন করার নির্দেশনা দিয়েছেন। সেই জন্য আমরা আজকে ফর্ম উত্তোলন করেছি এবং আমাদের সকলের ডাটা আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান নিচ্ছে। অতি শীঘ্রই আপনারা প্যানেল দেখতে পাবেন। পার্টি থেকে আসলে এখন পর্যন্ত আমাদের বলা হয়েছে তোমাদের মানে যেখানে ইচ্ছুক সেখান থেকে তোমরা মনোনয়নপত্র নিতে পারো। এদিকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেহেতু ডাকসু ছাত্রদলের প্যানেল চূড়ান্ত করেনি, তাই বিশ্ববিদ্যালয় প্রশাসন সময় বাড়িয়েছে, এমন অভিযোগ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লার। পত্র পত্রিকায় যেটা আমরা পড়লাম, ছাত্রদল এখনো তাদের প্যানেল ঠিক করতে পারে নাই এবং গতকালকে ছাত্রদলের একজন ক্যান্ডিডেট মনোনয়ন সংগ্রহ করতে এসে বলছেন যে ওনাদের কোন পদে কে নির্বাচন করবেন সেটা ঠিক করে দিবেন জনাব তারেক রহমান, ওনাদের সাংগঠনিক অভিভাবক। তবে ছাত্রদল কিংবা অন্য কাউকে সুবিধা দিতে নয়, সবার কথা ভেবেই মনোনয়নপত্র তোলা ও জমাদানের সময় বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। গত 12 তারিখ থেকে আপনারা এখানে সবাই সাক্ষী ছিলেন। এখানে কোনো ছাত্র সংগঠনের পরিচয় কেউ আসে নাই, ডাকসুতে কোনো মার্কা এবং কোনো সংগঠনের পরিচয় নাই। শুধুমাত্র আমাদের গঠনতন্ত্র অনুযায়ী বৈধ ছাত্রছাত্রীরা এখান থেকে ফর্ম নিয়েছে, ফর্ম জমা দিয়েছে। এর বাইরে কোনো ধরনের পরিচয় এখানে কিছু হয়নি। মঙ্গলবার শেষ দিন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোট 658 জন শিক্ষার্থী। বর্ধিত সময় অনুযায়ী জমা দেওয়া যাবে বুধবার 4টা পর্যন্ত। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ এবং হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমার সময়সীমা একদিন বাড়ানো হয়েছে। এদিকে উৎসব মুখর পরিবেশে দ্বিতীয় দিনে মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দেন প্রার্থীরা। 2 দিনে মনোনয়নপত্র বিক্রি হয়েছে 328টি। দেওয়ান ইমনের রিপোর্ট জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। দ্বিতীয় দিনের মতো মঙ্গলবার সকাল থেকে জাকসুর অস্থায়ী নির্বাচন কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন শিক্ষার্থীরা। তফসিল অনুযায়ী 18 ও 19 আগস্ট জাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময়সীমা বেঁধে দিয়েছিল প্রশাসন। তবে বৈধ শিক্ষার্থী হওয়া সত্ত্বেও চূড়ান্ত ভোটার তালিকা থেকে অনেকে বাদ পড়ায় মনোনয়ন সংগ্রহে সময় বাড়ানোর আবেদন করেন শিক্ষার্থীরা। এ নিয়ে সোমবার রাতেই বৈঠক ডেকে একদিন সময় বাড়ায় জাকসু কমিশন। 20 আগস্ট সরকারি ছুটি থাকায় আগামী 21 আগস্ট দুপুর 2টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও বিকেল 4টা পর্যন্ত জমা দেওয়া যাবে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রার্থীরা। আমরা মনে করি যে এটা শিক্ষার্থীদের জন্যই ভালো হয়েছে, কেননা যেহেতু তাদের 2 দিন সময়ের মধ্যে মনোনয়ন নেওয়ার ক্ষেত্রে তাদের বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হচ্ছিল, সেই জায়গা থেকে তারা এখন শান্তিপূর্ণভাবে মনোনয়নপত্র নিতে পারবে। তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে, তারা এখনো ভোটার লিস্টে নাম এসেছে, তাদের কিছু অছাত্র ভোটার লিস্টে নাম এসেছে। তো এই ধরনের সমস্যা ছোটখাটো কিছু ত্রুটি ছাড়া সে অর্থে তেমন একটা সমস্যা দেখছি না। তবে ছাত্রদল, ছাত্র শিবির ও বাকসাস বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখলেও সবার মতকে সমান গুরুত্ব দিয়ে সুষ্ঠু নির্বাচনের তাগিদ তাদের। আমরা অন্যান্য জায়গায় দেখেছি নির্বাচন কমিশন সাধারণত ছুটির দিনেও কাজ করে থাকে। যদি ছুটির দিনেও কাজ করে থাকতো সেটি একদিন হতো এবং এটি যথাযথ হতে বলে আমরা মনে করি। লেভেল প্লেইং ফিল্ডের জায়গাটা আসলে মেনটেন করছে কিনা আমরা আমাদের উদ্বিগ্নতার জায়গা থেকে প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি। ভবিষ্যতে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সবার মতের যেন সমান গুরুত্ব দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে সবার কথা বিবেচনা করেই বাড়ানো হয়েছে সময়। সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে ক্যাম্পাসে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। নির্বাচনের দিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী। শিক্ষার্থীদের আবেদন হচ্ছে যে আরেকটু সময় বর্ধিত করুন। গত রাত্রে নির্বাচন কমিশনের একটি সভা হয়েছে, সেই সভাতে শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সেই সময় জমাদানের এবং গ্রহণের যে সময়টি আছে সেটা
নমিনেশন ফর্ম সেটা বর্ধন করা হয়েছে। দীর্ঘ 3 দশক পর আগামী 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে নবম জাকসু নির্বাচন, যেখানে ভোট দিবেন 11,919 শিক্ষার্থী। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। কেন্দ্রীয় ছাত্র সংসদ নীতিমালা অনুমোদন এবং নির্বাচনে সুনির্দিষ্ট রোডম্যাপের দাবিতে ভিসি ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থী এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। তারা বলেন, সুষ্ঠু রাজনৈতিক পরিস্থিতি তৈরিতে জকসুর বিকল্প নেই, তাই দ্রুত দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন তারা। চলতি বছরের 30 জুলাই শিক্ষার্থীরা জকসুর রোডম্যাপ এবং সম্পূরক বৃত্তির বিষয়ে সুস্পষ্ট ধারণা দেওয়ার জন্য প্রশাসনকে 2 দিনের আলটিমেটাম দিয়েছিলেন, কিন্তু প্রশাসনের স্পষ্ট বার্তা না পাওয়ায় অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। আজকে আমরা 2টা দাবি নিয়ে এখানে বসেছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে এবং পরিস্থিতি পরিবেশ বিবেচনা করে আমরা আরো কঠোর থেকে কঠোর দিকে আমরা দাবিতে হব। দাবি আদায় না হলে লাগাতার এরপরে প্রোগ্রাম আসবে, মানে এখানে এখন আর হয় দাবি আদায় হবে না হলে মানে আমাদের আন্দোলন চলবে, এখানে অন্য কোনো অপশন নাই। যৌক্তিক কারণেই উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম নির্মাণের ব্যয় বৃদ্ধি পেয়েছে বলে দাবি করেছে যুব এবং ক্রীড়া সচিব মোহাম্মদ মাহবুবুল আলম। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, অবকাঠামো, ডিজাইন, জমি অধিগ্রহণ এবং নির্মাণ পরিকল্পনায় পরিবর্তনের কারণে 53 লাখ টাকার পরিবর্তে মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প ব্যয় বেড়ে 14 কোটি টাকা হয়েছে। 53 লাখ টাকা ব্যয়ের স্টেডিয়ামের চেয়ে পরিবর্তিত স্টেডিয়ামের পরিসর বৃদ্ধি পেয়েছে এবং আগের তুলনায় এটি কয়েক গুণ উন্নত। আপনার ক্যাটাগরিটা ভিন্ন। প্রথম পর্যায়ে ছিল 51 লাখ, যেখানে আমাদের জমি অধিগ্রহণের কোনো বিষয় ছিল না, আর এখানে জমি অধিগ্রহণ থেকে অনেকগুলো কম্পোনেন্ট সেখানে অ্যাড হয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে গণ অভ্যুত্থানে শহীদ ইমাম হাসান তাইম হত্যায় জড়িত সাবেক এসআই সাজ্জাদকে জামিনের সঙ্গে সংশ্লিষ্ট বিচারকদের অপসারণ সহ নানান দাবিতে সচিবালয়ের সামনে বিক্ষোভ করেছে জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা। দাবি আদায় না হলে আগামী রোববার সচিবালয় বা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা, জানাচ্ছেন তন্দ্রা তারুণ্য। মঙ্গলবার দুপুরে সচিবালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেন জুলাই শহীদ ও আহত পরিবারের সদস্যরা। রোদ বৃষ্টি উপেক্ষা করে সচিবালয়ের সামনের রাস্তা অবরোধ করেন তারা। বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের ভেতরে আসার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার মুখে পড়ে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। এ সময় তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করা হয়। সেলিম ভাই, তাকে ওই পুলিশটার নাম অনেক, সে কিভাবে ধাক্কা মারে আর কিভাবে ধাক্কা মারার কিভাবে লাঠি নিয়ে মারতে যায়, পুলিশের কাছে আমি জবাব চাই। সচিবালয় তো আসলে 144 জারি করা থাকে, তারপরও তারা এখানে আমরা বাধা দেওয়ার চেষ্টা করেছি, পুলিশ তারপরে শোনে নাই। চেষ্টা করতেছে আলাপ আলোচনার মাধ্যমে এটা একটা সুষ্ঠু সমাধান করা। শহীদ ও আহত পরিবারের সদস্যদের অভিযোগ, আন্দোলনকারীদের হত্যা মামলার আসামিরা আইনের ফাঁকফোকর ব্যবহার করে জামিন পেয়েছেন। বিচার তো করলোই না, অথচ মোটা অঙ্গের টাকা খেয়ে খুনিদের জামিন দিয়ে দিতেছে। এর বিচার আমরা কাদের কাছে চাবো বলেন? দুই একটা ধরা হচ্ছে, তাদের বিচার না করে তাদেরকে জামিনে ছেড়ে দেওয়া হচ্ছে, আমাদেরকে জানানো পর্যন্ত হচ্ছে না। সন্তানকে কাজে নিয়েছে সেই বুঝে আপনারাও কারো সন্তান আমার একমাত্র ঘরের বাতি নিভে গেছে, তাই আমি বিচার চাই। জুলাই শহীদ ইমাম হাসান তাইমের ভাই রবিউল আউয়াল আন্দোলনকারীদের হত্যা মামলার আসামিদের জামিনের সঙ্গে সংশ্লিষ্ট বিচারকদের অপসারণের দাবি জানান। যেই 2 জন বিচারপতি জামিন দিয়েছে, আগামী বৃহস্পতিবারের মধ্যে তাদেরকে বহিষ্কার করতে হবে। বিক্ষোভকারীরা আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগেরও দাবি জানান। পাশাপাশি জুলাই আন্দোলনকারীদের হত্যাকারীদের বিচারে সরকারকে রোডম্যাপ দেওয়ার আলটিমেটাম দেন। সারা বাংলাদেশ থেকে শহীদ পরিবার আসবে, আহত পরিবার আসবে, ছাত্র জনতা আসবে, আমরা সচিবালয় এবং প্রয়োজনে যমুনা ঘেরাও করব ইনশাআল্লাহ। এদিকে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে আইন উপদেষ্টা দাবি করেন জামিনের সঙ্গে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে আপিল করা হয়েছে, জামিন বাতিল হলে পুলিশ আসামিদের গ্রেপ্তার করবে। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের ওয়্যারলেস বার্তা ফাঁসের অভিযোগে গ্রেফতার পুলিশের কনস্টেবল অমিত দাসের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট SM আলাউদ্দিন মাহমুদের আদালত এই আদেশ দেন। এর আগে রোববার দিবাগত রাতে খুলশী থানা এলাকা থেকে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলায় অমিত দাসকে গ্রেফতার করে পুলিশ। তিনি নগরী খুলশী থানায় প্রেষণে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়ায়। আদালতের APP রিয়াদ উদ্দিন জানান, অমিত দাসের 7 দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বাংলাদেশের মানুষ অন্য কোনো দেশের আধিপত্য মেনে নেবে না। জুলাই গণহত্যার বিচার না করে নির্বাচনের দিকে গেলে সবাই রুখে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম। মঙ্গলবার বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে জুলাই সনদকে আইনি ভিত্তি দেয়া, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং PR পদ্ধতিতে নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরী দক্ষিণ এবং উত্তর আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই কথা বলা হয়। আমরা দাবি করেছি যে PR পদ্ধতির নির্বাচনের মাধ্যমে এই দেশ সুন্দর হওয়া সম্ভব। পেশি শক্তি এবং কালো টাকার দৌরাত্ম্য এবং বিভিন্ন পর্যায়ে যে গুন্ডাদের তাণ্ডব, এটা বন্ধ হওয়ার একমাত্র পদ্ধতি হলো PR পদ্ধতির নির্বাচন। বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। সে সঙ্গে যথাযথভাবে নিজ নিজ কর্তব্য পালনে তাগিদ দেন তিনি। মঙ্গলবার ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব উপলক্ষে আয়োজিত আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন উপদেষ্টা। এ সময় সব ধর্মের সম্প্রীতির মাধ্যমেই আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। জন্মবার্ষিকীতে আমরা 2টা শিক্ষা মনে ধারণ করে নেই। একটা হচ্ছে এই ঐক্যবদ্ধতা, সাম্প্রদায়িক বিভেদ ছেড়ে ঐক্যবদ্ধতা 1। 2 নম্বর হচ্ছে আত্মশক্তিতে বলিয়ান হয়ে নিজের কর্তব্য কর্মে লিপ্ত হই। তাহলেই শুধুমাত্র আমরা তার প্রতি প্রকৃত শ্রদ্ধা, আমাদের ভক্তি প্রদর্শন করতে পারি। NBR এর সদস্য AKM বদিউল আলম, লুৎফর আজিম সহ 17 কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের খোঁজ পেয়েছে দুদক, যার পরিপ্রেক্ষিতে তাদের সম্পদের হিসাব চেয়ে নোটিশ দিয়েছে সংস্থাটি। এদিকে ঋণের নামে 207 কোটি টাকা আত্মসাতের মামলায় দুদকের জালে জড়িয়েছেন S আলম গ্রুপের সাইফুল আলম, রনি হক শিকদার সহ 26 জন। আরও জানাচ্ছেন ফজলে আদিত্য। সংস্কার সহ নানা দাবিতে গেল জুনে NBR কর্মকর্তাদের আন্দোলন যখন তুঙ্গে, ঠিক তখনই আন্দোলনের সাথে সম্পৃক্ত NBR সংস্কার ঐক্য পরিষদের নেতা হাসান তারিক রিকাবদার সহ বিভিন্ন পর্যায়ের একাধিক কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। তাদের বিরুদ্ধে অভিযোগ কর ফাঁকির সুযোগ করে দিয়ে অবৈধ সম্পদ অর্জনের। সংস্থাটির 1.5 মাসের অনুসন্ধানে তাদের বিরুদ্ধে প্রমাণ মেলে অবৈধ সম্পদ অর্জনের, যার প্রেক্ষিতে NBR এর 2 সদস্য AKM বদিউল আলম, লুৎফর আজিম সহ 17 কর্মকর্তার সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করে দুদক। প্রাথমিক তথ্য অনুসন্ধানে গত আয়ে বহির্ভূত সম্পদ অর্জন করেছেন মর্মে প্রতীয়মান হয় জাতীয় রাজস্ব বোর্ডের 17 জন কর্মকর্তার প্রতি দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 26(1) ধারা অনুযায়ী সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে ঋণের নামে ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক থেকে 207 কোটি টাকা আত্মসাতের অভিযোগে S আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, শিকদার গ্রুপের রনহক শিকদার, রিকি হক শিকদার সহ 26 জনের বিরুদ্ধে মঙ্গলবার মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বেসরকারি ওয়ার্ক অর্ডারের বিপরীতে লোন অনুমোদন এবং বিনিয়োগ বিতরণ পদ্ধতি না মেনে ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক লিমিটেডের 110 কোটি 27 লক্ষ টাকা, যা পরবর্তীতে বকেয়া সুদসহ প্রায় 207 কোটি টাকারও বেশি অর্থ উত্তোলন এবং স্থানান্তর, রূপান্তর, হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই দিন ভুয়া অ্যাকাউন্টে 260 কোটি টাকা আত্মসাতের অভিযোগে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম সহ 7 জনের বিরুদ্ধেও মামলা হয়। আরও একটি মামলা রয়েছে। ফজলে আদিত্য, তেজ টিভি, ঢাকা। সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার উৎমাছড়া আদর্শ গ্রাম এলাকা থেকে
3 লাখ ঘনফুট পাথর জব্দ করেছে বিজিবি। নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে এসব পাথর জব্দ করা হয়। বিজিবি জানিয়েছে, দীর্ঘদিন ধরে বন্ধ কোয়ারির আশেপাশের এলাকা থেকে পাথরগুলো উত্তোলন করে গ্রামের বসতবাড়িতে মজুত করেন স্থানীয় পাথর ব্যবসায়ীরা। এদিকে পাথর লুটের ঘটনায় সোমবার রাতে গোয়াইনঘাট থানায় 100 থেকে 150 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে কোম্পানিগঞ্জ থানার মামলায় আরও 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে মৎস্য মেলা 2025। এবারে মেলায় অংশ নিয়েছে ফিশ প্রসেসিং এবং এক্সপোর্ট কোম্পানি ছোঁয়া ফ্রোজেন ফ্রুটস লিমিটেড। ছোঁয়া ফ্রোজেন ফ্রুটস লিমিটেড এবারের মেলায় আনুষ্ঠানিকভাবে বাজারে উন্মোচন করেছে আন্তর্জাতিক মানের রেডি টু কুক মাছের পণ্য, যা শুধু বাংলাদেশেই নয়, ইতোমধ্যেই বিভিন্ন দেশে রপ্তানি শুরু করেছে প্রতিষ্ঠানটি। ছোঁয়া ফ্রোজেন ফ্রুটস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ টিপু সুলতান জানান, প্রতিষ্ঠানটির লক্ষ্য হল আন্তর্জাতিক মান বজায় রেখে বাংলাদেশি মাছ এবং প্রসেসড প্রোডাক্টকে বিশ্বের বাজারে ছড়িয়ে দেয়া। মেলার দর্শনার্থীরা জানান, রেডি টু কুক এই পণ্যগুলো বাংলাদেশের বাজারে নতুন সম্ভাবনা তৈরি করবে।